নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছেন জিনিয়া সরকার। তিনি লিখছেন, ঘটনা আজ থেকে প্রায় অনেক বছর আগে, আর ঘটনার সূত্রপাত তা আরও অনেক বছর আগের। শিলিগুড়ির সেবক রোডের বিশ্বেশ্বর সেনগুপ্ত প্রথিতযশা ব্যবসায়ী ছিলেন। তার ট্যুরিজমের বিজনেস ছিল। তার দুই পুত্র, প্রথম ছেলের নাম অরুণাভ সেনগুপ্ত, দ্বিতীয় ছেলে শ্রীকুমার। অরুণাভ ছিল একজন শিল্পী সুলভ মানসিকতার ছেলে। মায়ের থেকে, তার মা মধ্যবিত্ত বাড়িতে জন্ম হওয়া একজন মেয়ে, পড়াশুনো ছবি আঁকা এ নিয়ে থাকতো। কিন্তু একটি ব্যবসায়ী পরিবারে বিয়ে হওয়ার পর যা হয়, মায়ের এই শিল্পী সত্তা আস্তে আস্তে হারিয়ে যায়। এবং বিশ্বেশ্বরবাবু তার স্ত্রীকে খুব একটা পছন্দ করতেন না। তার এই গাইয়া মনোভাব বাড়ি, দিন রাত আঁকাঝোঁকা ছবি আঁকা। তো স্ত্রীর তো ছবি আঁকা এগুলো ছাড়িয়ে দিয়েছিলেন, যে এগুলো বাজে জিনিস, এসবে কোনো দাম নেই। বাড়ির বউ এসব করে কি করবে? ব্যবসায়ী পরিবারে এই সারাদিন বসে রং গোলা কোনো মানে হয় না তার কাছে। কিন্তু তার বড় ছেলে একদম মায়ের ধারা পেল। ছোট ছেলেটিও খুবই ভালো, কিন্তু তার আবার ছবি টবি আঁকা এসব আসতো না। অরুণাভবাবু ছবি আঁকা থেকে শুরু করে মূর্তি বানানো এবং আর্টের যে কটা সেগমেন্ট হয়, প্রতিটা দিকে উনি প্রচণ্ড পরিমাণে দক্ষ একজন ছিলেন। বাবা জোর করে তাকে MBA পাশ করালেও মন পড়েছিল তার ছবি আঁকার দিকে, এবং বিশ্বভারতীতে কলাভবনে ভর্তিও হন আর্টের বিষয় আরও জানতে, আরও শিখতে। দুঃখের বিষয়, তার যখন 12 বছর বয়স, সেই সময় তার মা পারিবারিক অশান্তির জেরে শিলিগুড়ি স্টেশনে আত্মহত্যা করেন। তাই সব সময় আঁকার মধ্যে, সারাদিনের চিন্তা ভাবনার মধ্যে খালি মাকে খুঁজে চলতো তিনি, অরুণাভবাবু। মাঝে মাঝে গিয়ে চুপচাপ রাতের নির্জন স্টেশনে গিয়ে বসে থাকতেন, এবং স্টেশনের ওই লাইনের মধ্যে কোথাও যেন মা আছে, মায়ের সত্তা আছে, এগুলো খুঁজে বার করতেন। যে আঁকা, যে শিল্পী সত্তা মাকে ছাড়তে হয়েছিল, যা খুব ব্যাকডেটেড ছিল এই ব্যবসায়ী পরিবারের কাছে, তিনি ওগুলোকে আঁকড়ে ধরেই নিজেকে গড়তে চেয়েছিলেন। আর এখান থেকেই বাবা আর ছেলে দ্বন্দ্ব শুরু। বাবা যত চেষ্টা করেন, ছেলের এইসব শিল্পী টিল্পি ব্যাপার ট্যাপার উনি বোঝেনও না, বুঝতেও চান না। এইসব ছাড়িয়ে একদম পাকাপোক্ত তার মতো ছেলে ব্যবসায়ী হবে, পাহাড়ের দিকে ট্যুরিজমের সঙ্গে সঙ্গে আরও কিছু বিজনেস বাড়াবে, আরও এটাকে এক্সপ্যান্ড করবে। সেই ছিল যে দুই ছেলে আরও ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু বড় ছেলের, ছোট ছেলে তবুও ব্যবসায় মন আছে, বড়র তো একদমই নেই। এই নিয়ে বাবা ছেলের অশান্তি প্রায় প্রতিদিন লেগে থাকতো। এমন সময় তাকে একজন বুদ্ধি দিলেন যে একজন দক্ষ হাতে ছেলেকে ফেলো, ও তোমার বেয়ারা ছেলে জব্দ হয়ে যাবে। তার কাছে এইসব কবিতা লেখা, গল্প লেখা, ছবি আঁকা ছেলেপুলেরা সব বেয়ারা হয়, বাউন্ডুলে হয়। এরা ঘরের খেয়ে বনের মোস্তারা, এদের জীবনের কোনো লক্ষ্যও নেই, এরা কোনো কাজে লাগে না। উনি বারবার বলতেন, আজকে আমার বাড়িতে জন্মেছো বলে এইসব করে সময় নষ্ট করছো। জন্মাতে একটা দরিদ্র পরিবারে, সকালবেলা উঠে টাকা রোজগার করতে বেরিয়ে যেতে হতো কাঁধে ব্যাগ নিয়ে। এইসব শিল্পী হওয়া না জন্মের মতো ঘুচে যেত, তার ভাষা ছিল এমন। তা বাবার গালমন্দ সহ্য করেও তিনি নিজের শিল্পী সত্তাকে ছাড়েননি, যে বাবা তো বলছে বলুক, জানে বাবা এসব পছন্দ করে না, বাবা কাঠখোট্টা মানুষ, ছবি আঁকার মধ্যে কোনো উন্নতি, কোনো কিছু খুঁজে পান না। আস্তে আস্তে ওনার ছবি বিভিন্ন বাইরে প্রদর্শনীতে যেতে লাগলো। সেখান থেকে মোটামুটি একটা অর্থ রোজগারও শুরু হয়েছে বলা যেতে পারে। তাতেও কিন্তু ওনার বাবা একদম খুশি না, বলে এ কি পয়সা, এতে কি হবে, এতে কি হয়, এরকম একটা বিষয়। তখনই তিনি জলপাইগুড়ির একজন টি এস্টেটের কর্ণধারের, তার নাম আমি নিচ্ছি না, তার মেয়ে দেবশ্রীর সঙ্গে ছেলের বিয়ে দিলেন। সেই মেয়েটি আবার তার ছেলের সম্পূর্ণ বিপরীত। সেও একটি বিজনেস পরিবারে জন্মেছে, বড় হয়েছে, বাইরে গিয়ে MBA পড়ে এসেছে এবং সম্পূর্ণভাবে ব্যবসা নিয়ে থাকে, এবং তার জীবনটা পুরোপুরি মেটেরিয়ালিস্টিক।
তার দিন শুরু হয় ব্যবসা, ডিল এগুলো নিয়ে, দিন শেষও হয় এই নিয়ে। এর বাইরে সে কিছু বোঝে না, জানে না। আর আছে তার শুধু রূপচর্চা আর অত্যন্ত অহংকার। এবং তার সবথেকে বড় সমস্যা, সে ছিল প্রচণ্ড দুর্মুখ। বাড়িতেও বড় লোকের মেয়ে বলে বাড়িতে কেউ শাসন করতো না, এবং টাকার দম্ভে কাউকে মানুষকে মানুষ বলতো না, যাকে যা তা বলে দিত। শ্বশুর বাড়িতে এসেও বৌমাকে পেয়ে শ্বশুরমশাই প্রচণ্ড খুশি হলেন যে আমার এই বাউন্ডুলে ছেলে, একটা কোনো সিরিয়াস মানুষের বাড়িতে নেই। স্ত্রীও ছিলেন ওরকম টাইপের। বৌমা একদম তার মনের মতন, ঠিক তার মতো ব্যবসা, টাকা রোজগার, ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া, এইসব ছাড়া কিচ্ছু বোঝে না। এবং তারও মানসিকতা শ্বশুরমশাইয়ের মতন। এইসব ছবি আঁকা টবি আঁকা এগুলোকে মানে সময় নষ্ট ছাড়া তারা আর কিছু মনে করে না। উনি মনে করেন এই ছবি এঁকে সময় নষ্ট করার থেকে বিউটি পার্লারে গিয়ে রূপচর্চা করা অনেক বেশি ভালো। মানে এতটা তার কাছে এগুলোর কোনো দাম নেই। বিয়ের পরে শ্বশুরমশাইকে কথা দিলে না, ছেলেকে একদম সিধে করে দেবেন, স্বামীকে একদম সোজা পথে নিয়ে আসবেন। তার ধারণা স্বামী একদম বিপথে চলে গেছে, কোনো কাজের না। শ্বশুরমশাই প্রথম থেকে দেখিয়েছিলেন যে আমার ছেলে একদম অপদার্থ, অকর্মণ্য, দিন রাত রং গোলে আর ভাত ধ্বংস করে। তার মুখের একটাই ভাষা, সারাদিন রং গোলে ভাত ধ্বংস করে, এ কোনো কাজের না। সেই ভাষায় কিছুদিনের মধ্যে বৌমাও রপ্ত করে ফেলল। ন্যাচারালি বাবা যে রাস্তা দেখাচ্ছেন, বাড়িতে দেওর শ্রীকুমার সে কিন্তু দাদাকে খুব ভালোবাসত। সে বাবার ব্যবহারের প্রতিবাদ করত। সে নিজে ছবি আঁকতো না, তার কোনো শিল্পী সত্তার বিষয়, কিন্তু দাদার এই শিল্পী সত্তাকে খুব সম্মান করত। যে ভাবতো চাইলেই সবাই ছবি আঁকতে পারে না, সুতরাং দাদা যেটা নিয়ে ভালো থাকতে চাইছে থাকুক না, ব্যবসা তো আমরা দেখছি, ব্যবসা তো আর দাদাও আস্তে আস্তে দেখবে। এখন আঁকায় উন্নতি করতে চাইছে, করুক না, বিদেশে যাবে, ছবি বিক্রি হবে। বাবাকে বলতো তুমি লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনেছো, তুমি এনার নাম শুনেছো, বাবা ওসব পাত্তা দিত না। তো এভাবেই চলছিল। কিন্তু বৌদি আসার পর বাবা যেন আরও সুযোগ পেয়ে গেছে। এখন দেওরের কথাও আর চলে না। বাবা আর পুত্রবধূ দুজনে মিলে ছেলের পেছনে লেগে পড়ে, সারা দিন তাকে অপমান করে, তার কাজে নানা রকমভাবে বাধা সৃষ্টি করে, এবং খেতে বসলেও তাকে খাবার নিয়ে খোঁটা শুনতে হয় যে নাও, সারাদিন রং গুলে বসলো বাবার ভাত ধ্বংস করতে। বাড়িতে ভালোবাসার লোক বলতে ভাই তো ব্যবসার কাজে ম্যাক্সিমাম সময় দেশ বিদেশে ঘুরে বেড়াতো। ভালোবাসার লোক ছিল দুজন বৃদ্ধ চাকর, যারা ছোট থেকে এই মা হারা দুটো ভাইকে বড় করেছে। তারা খুব যত্ন করত এবং চোখে জল মুছিয়ে দিত যে খেয়ে নাও, বাবার কথায় রাগ করো না। আর বৌমাও তো নতুন এসছে, দাদাবাবু ওভাবে বলেন, তার জন্য এরা সুযোগ পাচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। এভাবে দিন চলছিল। এরকমই একটা দিন, ওনার বিয়ে হয়েছে তখন প্রায় মাস 3-4 হয়ে গেছে। ল্যান্ডিংয়ে বসে সারা রাত ছবি আঁকছেন অরুণাভবাবু, কারণ তার ছবি যাবে মস্কোতে ফেস্টিভ্যালে, থিম মা। তো মায়ের ছবিটাকে সামনে রেখে সারা রাত ছবি এঁকেছেন, এবং টানা কদিন কাজের প্রেশার চলছিল। যেই 4খানা ছবি যাবে, 4টে ছবিকে একদম 4 রকমভাবে উনি প্রেজেন্ট করেছেন, থিমটা একই। কাজগুলো শেষ করেছেন তখন প্রায় ভোর হয়ে গেছে। সামান্য কফি খেয়ে আগের দিন ভোর রাতে কফির কৌটোটার শিশির ঢাকাটা বন্ধ করতে ভুলে গেছেন। ওনার স্ত্রী সুযোগ খুঁজছিল কীভাবে স্বামীকে আবার অপমান করা যায়। ওই খোলা কফির শিশিটা নিয়ে স্বামীর সামনে এসে বললেন, এটা কিনতে পয়সা লাগে না, জানো না খুলে রাখলে এটা জমে যাবে, বিনা পয়সায় বসে বসে তো বাবার ভাত ধ্বংস করছো। এখন তো তোমার বাবা পারে না, আমি সমস্ত কাজ করছি, আমার পয়সায় খাচ্ছ দাচ্ছ আর রং গুলছো, লজ্জা করে না জিনিসপত্র নষ্ট করতে? তোমার এই ছবি বিক্রির টাকায় এই কফি আসবেও না, এই দামি কফি। সেদিন এত অপমান সহ্য করলেন, আর তার থেকে বড় কথা, মা থিমের ওপর ছবি দেখে হেসে উঠলেন। লাস্টে মা, তোমার মা তো ছিল একজন কাওয়ার্ড। আত্মহত্যা যারা করে তাদের কোনো নিজেদের ব্যাকবোন থাকে না, তারা এসব কাজ করে। মায়ের ছবিটা ছুঁড়ে ফেলে দেওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি হয়। এই প্রথমবার অরুণাভবাবু নিজের স্ত্রীর আচরণের প্রতিবাদ করেন। মাথা রাগে গরম হয়ে যায়। তিনি তার অত্যন্ত প্রয়োজনীয় যে জিনিসপত্র, আঁকার ছবি টবি, এগুলো ছাড়া আর দাদার কিছু 2-3 দিন সময় নেন।
সময় নিয়ে ছবিগুলোকে পাঠিয়ে দেন গন্তব্যে, তারপর বাড়ি ছাড়েন। ওই দিন ভোরবেলায় ঠিক করেন যে আর এই ছবিগুলো পৌঁছে দিয়েই ঠিকানায় আমি এবার বাড়ি ছাড়বো, এখানে আর থাকা আর সম্ভব না। মায়ের ছবি ভেঙে দিচ্ছে মানে এরপর আর কোনো কথা থাকে না। ভাই মালয়েশিয়া গেছে, বাড়িতে বাবা, স্ত্রী আর 2 বৃদ্ধ চাকর, তাদের কথা তো কেউই শোনে না। ছবিগুলো নিয়ে তার ক্যানভাস আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করতে করতে উনি ওনার খুব ছোটোবেলাকার বন্ধু, একসঙ্গে দার্জিলিং কনভেন্টে পড়াশোনা করতেন, প্রতীক, তার কাছে তার বাড়িতে গেলেন। বললেন, দেখ বাড়ি ছেড়ে দিয়েছি, বাধ্য হয়েছি, আঁকার জিনিসপত্র, বেটা ছেলে মানুষ, এদিক ওদিক ঘুরবো, কোনো অসুবিধা নেই, আমাকে খেতেও দিতে হবে না, আমি বলছি না আমাকে আমার দায়িত্ব নেই, শুধু বলবো আমার এই প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু ফাইল, কিছু সার্টিফিকেটস, সামান্য কিছু টাকা পয়সা, এগুলো আর জামা কাপড়, এগুলো রাখার মতো একটা জায়গা দে, আমি এক্ষুনি কোনো বাড়ি ভাড়া বা কিছু নিতে চাইছি না, একটু রাখতে দে, দরকার হবে কটা জিনিস নিয়ে যাব, রাখবো, এভাবে। বন্ধু শুনে বলল, তোর কি মাথা খারাপ, তুই আমার একটা ঘর নিয়ে নে, তুই থাকবি, এর থেকে বড় কথা কি আছে, তুই না বন্ধু, এভাবে কথা বলতে আছে। তার বাড়িতে 3-4 দিন ছিলেন, তারপর প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড়ের সুটকেস সমস্ত রেখে, খুব প্রয়োজনে তার ক্যানভাস, আঁকার সরঞ্জাম নিয়ে, কাঁধে একটা ঝোলা ব্যাগ নিয়ে উনি বেরিয়ে পড়লেন। এদিক ওদিক ঘুরতেন। প্রথমেই বলেছে ওনার খুব পছন্দের জায়গা ছিল স্টেশন। স্টেশনে মা মারা গেছেন সেটাকে খারাপভাবে না দেখে ওটি খুব পজিটিভভাবে দেখতেন। উনি ভাবতেন মা তো বাড়িতে কখনো শান্তি পাননি, এখানে এসেই হয়তো মা প্রথমবার শান্তি পেয়েছেন, যেখানে মা শান্তি পেয়েছেন তার থেকে ভালো জায়গা বোধহয় আমার জন্য আর হয় না। এদিক ওদিক বিভিন্ন স্টেশনগুলো ঘুরতে ঘুরতে ওনার মাথায় একটা থিম আসে, একলা পথ বলে একটা থিম, যেমন ওনার তখনকার বর্তমান অবস্থা, যে এই থিমের ওপর আমি ছবি আঁকবো, আর আমার ছবির মেন উপজীব্য যেটা হবে সেটা হবে নির্জন প্রান্তিক স্টেশনগুলো, যেখানে খুব বেশি ট্রেন যাতায়াত করে না সারাদিনে, যেখানে খুব নাম করা স্টেশনের মতো দিন রাত হই হট্টগোল কুলি ঠেলাঠেলি থাকে না, সারাদিন খুব কম ট্রেন যায়, খুব কম মানুষ যাতায়াত করে, আর মালগাড়িগুলো নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, এমন স্টেশনকে উনি বেছে নেবেন। সেই খুঁজতে খুঁজতে ছবির জন্য এদিক ওদিক অনেকগুলো স্টেশনে যাচ্ছেন, ছবিও আঁকছেন। এমন করতে করতে উনি চলে এলেন গাইশাল স্টেশনে। একদম ওনার মনের মতন জায়গা। গাইশালের ব্যাপারে সবাই আমরা জানি, 1999 সালে সেখানে ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল, ট্রেন দুর্ঘটনা, যেটা আমি জানি, এবং আমার চ্যানেলে এই ঘটনাও আছে। ওখানে গিয়ে ছবি আঁকতে গিয়ে দেখলেন একদম মনের মতন জায়গা। স্টেশন থেকে বেরিয়ে গিয়ে দূরে দেখলেন যে ট্রেনটায় দুর্ঘটনা হয়েছিল তার কিছু কামরা এখনও ধ্বংসস্তূপের মতো পড়ে আছে, এখনও অনেক লোহা লক্করের মতো জং পড়ে আছে। এদিক ওদিক দেখছিলেন, তবে ওখানকার পরিবেশটা কেমন ভারী ভারী। উনি ওনার ছবি আঁকার কাজ স্টেশনে থেকেই শুরু করলেন। ওখানে কিন্তু কেউ ওনাকে বিরক্ত করতো না, কয়েকজন যারা লোক যাতায়াত করতো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ছবি আঁকা দেখতো। এবং ওখান থেকে আরও কিছুটা দূরে গিয়ে জাতীয় সড়কের ওপর একটা ধাবা ছিল, ভিগুদার ধাবা, সেখানে উনি খাওয়া দাওয়া করতেন, দুপুরবেলায় ঘুমাতেন, রেস্ট করতেন, তারপর আবার স্টেশনে ফিরে এসে ছবি আঁকতেন। উনি এত মিশুকে ছিলেন, কদিনের মধ্যে ওখানে উনি সবার সঙ্গে আলাপ জমিয়ে নিলেন। প্রত্যেকে ওনাকে খুব ভালোবাসতে শুরু করলো, পছন্দ করতে শুরু করলো, এত সুন্দর। এবং কিছু কিছু ওনার ঘটনা ওনার মুখে শুনে ভাবলাম, বাবা, রাজার ছেলে পুরো রাজপ্রাসাদ থেকে সড়কে এসে দাঁড়িয়েছে। এমনও হয় এখনকার দিনে, বউ আর বাবার অত্যাচারে ছেলে ঘর ছাড়া। স্টেশনে থাকতেন বলে তারা বলতো যে যখন সুবিধা অসুবিধা হবে, কখনো হয়তো খুব ঝড় ঝঞ্ঝা হলো, আপনি কিচ্ছু ভাববেন না, আমার এখানে আশ্রয় নেবেন, দরকার হলে আমি চাবি দিয়ে দেবো, আপনি সারা রাত থাকুন, কোনো সমস্যা নেই। সারা রাত না, দুপুরবেলায় যেতেন, লাঞ্চ করতেন, ওদের সঙ্গে একটু গল্প করতেন, একটু রেস্ট করতেন, আবার উনি প্ল্যাটফর্মে, রাত্রিবেলায় প্ল্যাটফর্মেই শুয়ে থাকতেন। কোনো ওনার অসুবিধা হয়নি, কোনো দিন কোনো কিছু খারাপ কিছু ওনার মনে হয়নি, কোনো অলৌকিক কিছু অস্তিত্ব তখন অবধি উনি কিচ্ছু পাননি। ওনার মনে হতো যখন উনি গল্প করতেন যে আমি ওই গাইশাল, ন্যাচারালি ওখানে গেলে তো গাইশাল ট্রেন দুর্ঘটনার কথা হবে, তো একদিন দুপুরবেলা খেতে খেতে বলছিলেন যে আমি ওখানে যাই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল,
কামড়া, কিছু কিছু কামড়া পড়ে আছে, এদিক ওদিক যতটা পারি ঢুকে ঢুকে দেখি কি অবস্থা না। তখন ভিগুদা বলেছিলেন, দাদা ওখানে যাবেন না, ওখানে যাবেন না, ওখানে ভূতপ্রেত থাকে, রাত্রিবেলা ওদের কান্নার আওয়াজ পাওয়া যায়, প্রচণ্ড কাঁদে ওরা, অনেকে ওদেরকে দেখেছে হাহাকার করে ঘুরে বেড়াতে, ওখানে যাবেন না, হাওয়া বাতাস লাগবে, একেতে আপনার তো এই অবস্থা, তার মধ্যে অসুস্থ হলে আপনাকে কে দেখবে, বা ওরা আপনার ক্ষতি করে দিতে পারে। উনি শুনে হাসলেন যে এতদিন ধরে আছি, সারা রাত একা থাকি, ক্ষতি করা হলো তখনই করতো, কিচ্ছু নেই, ওসব বাজে কথা, সব গাল গল্প, যারা চলে গেছে তারা চলে গেছে, হতে পারে তারা যখন মৃত্যুর সময় মর্মান্তিক কষ্ট পেয়েছে, তা বলে আজ এত বছর বাদে তারা কোথায় থাকবে, ওগুলো মানুষের মুখে মুখে ফেরা কাহিনী, ওগুলো কোনো নেই। তারাও দেখলেন যে হ্যাঁ, বাবু তো শহরের লোক, বড় লোকের ছেলে, বিদেশি শিক্ষায় শিক্ষিত, এইসব কথা বিশ্বাস তিনি কেন করবেন, তারা তর্ক করলেন না। এভাবে কিছুদিন কাটার পর একদিন দুপুরবেলায় বসে বসে উনি নিজের মতন ছবি আঁকছেন। সেই সময় ওনার কাঁধে একটা হাত, ছোট্ট হাতের, মানে উনি চমকে উঠলেন, হঠাৎ কে পেছন ঘুরে দেখেন একটা বছর 5 হবে, 4 কি 5 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে সবুজ রঙের বালা, রোগা দোহারা চেহারা, লেবু লেবু রঙের জামা, এবং মাথার চুলগুলো দেখে মনে অনেক দিন তেল দেয়নি, লালচে লালচে ভাব, দুটো করে ঝুঁটি করা, আর ইশারা করে খাওয়ার ইশারা করছে, মানে কিছু খেতে চাইছে। খারাপ লাগলো দেখে, বললেন, বাবা মা এখানে কাছাকাছি আছে? না। মনে মনে খুব রাগ হলো, এরা কেমন মানুষ, স্টেশনে এইটুকু বাচ্চাকে ছেড়ে দিয়েছে ভিক্ষা করতে, যে ট্রেন থেকে লোকেরা নামবে যাবে, যদি দুটো ভিক্ষে দেয়, বাচ্চাদের কাছে এত সস্তা, একটা শিশু কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এভাবে ছেড়ে দিয়েছে, ও কি বোঝে কখন যখন তখন একটা ট্রেন এসে যদি কোনো ঘটনা ঘটে যায়। ওর বাবা মার ওপর ওনার খুব রাগ হলো, সত্যি এরা অধিক সংখ্যায় সন্তান জন্মায় বলে বোধহয় সন্তানকে এরা গুরুত্ব দেয় না, খাওয়াতে যখন পারে না সন্তানকে জন্ম দেয়, কারণ এরকম চিন্তাভাবনা ওনার মাথায় ঘুরছিল। উনি বললেন, তুই কেন বেরিয়েছিস রে বেটিয়া? দেখলেন বাচ্চাটা মায়াময় চোখে তাকিয়ে আছে, ভাবলেন সত্যি তো কি বোঝে, ছেড়ে দিয়েছে সারাদিনের মতো, যাক ওই চেয়ে চিনতে দুবেলার দুটো খাবার যদি জুটে যায়। উনি ওকে বললেন, না তোমাকে টাকা আমি দেবো না, আমি ছোট বাচ্চাকে টাকা দিই না, তুমি বসো, আমি তোমাকে জল দিচ্ছি। ব্যাগ থেকে উনি জলের বোতল দিলেন, যে জলটা খাও। বাচ্চাটা ওই টুকটুক করে তুরুক তুরুক করে উঠে ওই যে বেঞ্চগুলো থাকে স্টেশনের, ও বেঞ্চে বসে জল খেতে লাগলো, বেশ ভালো লাগলো, ছোট্ট একদম পুতুলের মতো। উনি বললেন, তুই বেটা বস, আমার কাছে এখন কিছু নেই, আমি খাবার আনছি, যাবি না কিন্তু? হ্যাঁ, বলে হ্যাঁ। আর এগুলো একটু ওকে মানে সম্মান দেওয়ার জন্য, এগুলো আমার পাহারা দিয়ে তো রং টংগুলো, ও ঘাড় নাড়লো, ঠিক আছে। উনি এবার দৌড়ে গেলেন ভিগুদার দোকানে। এবার উনিকে ভিগুদা যতদিন ধরে দেখেছেন যে উনি গরু থেকে কুকুর থেকে মানুষ যাকে যা দেখেন খাবার উনি দেন, এমনকি একটা গরু এসে দাঁড়ালে ওখান থেকে একটা পাউরুটি কিনে তার মুখে দিয়ে দেন। তো বলেন, আজকে কাকে পেলেন, গরু না বানর না কুকুর? বলে, না না, মানুষের বাচ্চা, ছোট্ট বাচ্চা মেয়ে, ঘুরতে ঘুরতে দেখি পেছনে এসে দাঁড়িয়েছে। সত্যি এদের বাবা মাদের কি বলি বলো তো, বাচ্চাগুলোকে ছেড়ে দেয় স্টেশন চত্বরে? ভিগুদার একটু খটোমটো লাগলো, বলে, বাচ্চাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ গো, দেখে মনে হলো প্ল্যাটফর্মে কুলির কাজ করে বা তাদের কেউ হয়। বলে, এখানে এরকম প্রান্তিক স্টেশনে এখানে তো চট করে কেউ বাচ্চাকে ছাড়ে না, বিশেষ করে এখানে যা প্রচলিত আছে, এখানে তো খুব একটা বাচ্চা কাচ্চা, আর থাকলেও ওরা একটা গ্রুপে থাকে। বলছে, কাছাকাছি ওর মা ছিল? বলে, না না, মা বাবা দিদি দাদা কাউকে দেখতে পেলাম না, ও একাই ঘুরছিল, আমার পেছনে এসে হাত রাখে, আমি দেখি দাঁড়িয়ে আছে, যাকে যাও না, কিছু খাবার দাবার দাও। কিছু কেক বিস্কুট নিয়ে উনি তাড়াতাড়ি চলে এলেন। এসে দেখে তার এই নতুন পুচকে সদস্য বসে বসে তার ওই তুলির যে লাস্টে যে রঙটা করছিলেন সবুজ রঙ, সেই তুলিটাকে নিয়ে সারা হাতে মেখেছে, বেঞ্চে লাগিয়েছে, যে বেঞ্চে বসেছিল নিজের জামায় লাগিয়েছে, এবং নানা রকমভাবে কিছু একটা করার চেষ্টা করছে। আরেকটু দেরি করলে বোধহয় ক্যানভাসের মধ্যে কয়েকটা আঁচড় দিয়ে দিত। উনি তাড়াতাড়ি করে, ওরে বাবা বিটিয়া তুই করিস কি এখানে? কিছু করিস না বাবা, আমার সব মানে পরিশ্রম বৃথা চলে যাবে। সে এরকমভাবে ভয় পেয়ে তাকায় যে না জানি কি অপরাধ করেছি। বলে, না না, ভয় পেও না, এটা করো না, এটা নষ্ট হয়ে যাবে, তোমাকে আমি শিখিয়ে দেবো, তুমি আঁকা শিখবে।
কয়েকটা কথা বলে দেখলেন যে হিন্দিতে কথা বলছে বাচ্চাটা, বুঝলেন যে বাংলা কথাও বুঝবে না। চেষ্টা করলেন ওর মতো করে হিন্দিতে ওর সঙ্গে উনি কথা বলা শুরু করলেন, ওকে খাইয়ে দিতে লাগলেন। এবার ওই ছোট্ট ছোট্ট হাতে ও একটা কেকের টুকরো নিয়ে ওনাকে খাইয়ে দিল। তখন বললেন যে বাবা, তুই এরকমভাবে ট্রেনের সামনে স্টেশনে ঘুরে বেড়াও কেন? একটা বিপদ হয়ে যাবে না, এরমভাবে ঘুরবে না। হ্যাঁ, বাড়িতে মা বাবার ছাড়া একদম একা ঘুরবে না। সে বলল, यहाँ पर वहाँ पर मेरा घर है। बोले কোথায় ঘর? বললো वहाँ पर मेरा घर है, চলিয়ে না আপ। বললো ঠিক আছে, যাবো এখন, তুমি বসে বসে খাও। তুমি ছবি আঁকবে শিখবে? তো ওকে একটা ছোটো কাগজের টুকরো আর একটু দিল না, বসে বসে ছবি আঁকতে আরম্ভ করলো। এরপর দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে, দুপুরবেলা আবার ওকে সঙ্গে নিয়ে গেছিলেন। কয়েকদিন কি হলো, পরপর কটা দিন বাচ্চাটি আসতো, এসে অনেকটা সময় তার সঙ্গে কাটাতো এবং উনি একটু এগিয়ে দিয়ে আসতেন, বলতেন ওইখানে আমার ঘর, যেতে পারবে? ও বলতো হ্যাঁ, চলে যেত। 2 দিন 3 দিন এরম যাওয়ার পর মনে হলো যে এই বাচ্চাটাকে বোধহয় আমার এভাবে এগিয়ে দেওয়া ঠিক হচ্ছে না। যদি কোনো খারাপ কিছুর খপ্পরে পড়ে, ওই পথে যাওয়ার অবস্থায় যদি কেউ তুলে নিয়ে চলে যায়, সত্যি তো আমি খুব অবিবেচকের মতো কাজ করছি। আসলে নিজের বাড়ির প্রবলেম, যতই উনি একা থাকুন মাথার মধ্যে তো ওগুলো সারাদিন ওনার চিন্তাভাবনা ঘুরতে থাকে, তো অতটা ওনার খেয়াল করেনি যে না, আজকে এই বাচ্চাটাকে নিজে হাতে ওর বাড়িতে দিয়ে আসবো, আর ওর বাবা মাকে বলে আসবো এভাবে একা ছাড়বেন না। আমার কাছে আসে, একটু খাওয়া দাওয়া করে, একটু ছবি টবি আঁকে, ঠিক আছে, আপত্তি নেই, কিন্তু আপনি এটাকেও নিজে এসে দিয়ে যান। বা যদি সময় না থাকে, হয়তো তারা কাজ করতে বেরোয় সকাল সকাল, আপনাকে বলুন আমি এসে ওকে নিয়ে যাব সকালবেলা, আবার আপনাদের সময় অনুযায়ী আপনার ঘরে ওকে আমি দিয়ে যাব। পরের দিন উনি বাচ্চাটি আসে, বলেন যে এবার থেকে তুমি একা আসবে না, কারণ আমারও খুব ভুল হয়েছে, তোমাকে কদিন একা একা ছেড়ে দিচ্ছিলাম, এগিয়ে দিচ্ছিলাম, তোমার বাড়ি গিয়ে তোমাকে মা বাবার হাতে তোলাটা আমার উচিত ছিল, আমি করতে পারিনি, বড্ড ভুল হয়ে গেছে, আমার অনেক পরে মাথায় এসছে। তো বাচ্চাটা চুপচাপ ওনার কথা শোনে, উনি যা বলেন ও মন দিয়ে শোনে। মাঝে মাঝে নিজের ভাষায়, ভোজপুরি ভাষায় গান গায়, নাচ করে দেখায়। উনি ওই ওনার যে কাজটা করছিলেন সেটা শেষ হওয়ার পর ওই বাচ্চা মেয়েটার ছবি উনি আঁকা শুরু করে দেন। ধানের খেতে বাচ্চাটা হেঁটে হেঁটে ঘুরছে, তো বলুন চল তো আজকে দুপুরবেলা তোর বাড়ি যাব। তো দুজনেই ভিগুদার দোকানে খেতে গেল। খাওয়া দাওয়া করে তো ভিগুদা কদিন ধরে একটা জিনিস খেয়াল করছিল, যে দাদাবাবু কদিনের থেকে একটু বেশি খাচ্ছে, একটু এমনভাবে ভাতটা টিপে টিপে খাচ্ছে যেন মনে হয় বাচ্চাদের দেওয়ার আগে যেমন খায় ওভাবে খাচ্ছে। কিন্তু উনি কিছু বলেননি, স্বাভাবিক, শুধু একটু অবাক লেগেছিল ওনার। তারপর খাওয়া দাওয়া শেষ করে উনি বিটিয়া বিটিয়া বলে ডাকতেন বলে বাচ্চাটি ওনাকে পাপা পাপা বলে ডাকা শুরু করে দিয়েছিল। অদ্ভুতভাবে এই অনাত্মীয় শিশুটিকে পুরো নিজের মেয়ে ওনার মনে হওয়া শুরু হয়েছিল এবং নিজের মেয়েই ভেবে নেন। একাকিত্ব জীবনে কবে 12 বছর বয়সে মা মারা গেছে, কনভেন্টে পড়েছেন, সেখানে খুব নিয়ম কড়া অনুশাসন, বাবা স্ত্রীর কথা আর বলতে যাচ্ছি না, তাদের অপমান লাঞ্ছনা গঞ্জনা ওগুলোকে সরিয়ে রেখে বাড়িতে যে বৃদ্ধ 2 চাকর আছেন তারাও নিজের সন্তানের মতো ভালোবেসে একটু খাইয়ে দিত। তারপরেই অনাত্মীয় শিশুটি নিজে ওই ছোটো ছোটো হাত দিয়ে খাইয়ে দেয়। ওনার কেঁদে ফেলেন উনি, যে সত্যি মা তুই গত জন্মে আমার কেউ ছিলি, নাহলে এ জীবনে আর মায়ের স্পর্শ পাবো এই বুড়ো বয়সে এসে আর মনেই হতো না যে আবার মাকে খুঁজে পাবো। তোর মধ্যে আমার মাকে খুঁজে পেয়েছি। মাকে তো একদিন স্টেশনে হারিয়েছিলাম, এই ট্রেন লাইনে দেখ স্টেশনে আবার যেন আমার মা আবার ফিরে এসেছে নতুন জীবন নিয়ে, এরকমভাবে বলতেন। তো একদিন বলো আজকে চল, যেদিন খাওয়া দাওয়া হয়ে গেল, চল তোর বাড়িতে আজকে তোকে দিয়ে আসি, আজকে আমি একটু বেরোবো, বন্ধুর বাড়ি যাব, তোকে আজকে আমি সন্ধে অবধি থাকবো না, তোকে আজকে তাড়াতাড়ি পৌঁছে দেবো। তো উনি বাচ্চা মেয়েটি ওনাকে নিয়ে যেখানে সে দাঁড় করায়, দেখে একটা ওই সেই ভাঙা কামরা যেখানে দুর্ঘটনা ঘটেছিল, ধ্বংসস্তূপের মতো, বলে ইয়ে মেরা ঘর হ্যায়, ইয়া পার मैं रहती हूँ और लोग रहता है, मेरा मम्मी पापा भी यहाँ पर है। এটা শুনে ওনার অদ্ভুত লাগলো যে যতই গরিব হোক, এখানে দুর্ঘটনা ঘটেছে, এমনি যারা একটু কম পড়াশোনা যে তাদের মধ্যে তো এই ভয়টয়গুলো বেশি থাকে, তারা এই রাত্রিবেলায় বাচ্চা নিয়ে এর মধ্যে থাকবে, এটা বিশ্বাসযোগ্য ওনার লাগছে না। নাকি হয়তো সারাদিন এখানে এসে খাওয়া দাওয়া করে থাকে, আবার রাত্রিবেলা চলে যায়, বাচ্চাটা হয়তো ঘুমিয়ে পড়ে কোলে কোলে, মা বাবার কোলে চলে যায়, বুঝতে পারে না, এরকম নানা রকম ভাবছেন উনি যে এটা তো থাকার ঘর হতে পারে না। তবু উনি উঁকি টুকি মেরে দেখলেন যে না, সত্যি কেউ নেই ভেতরে।
বলে কাহা হয় তেরা মাম্মি পাপা? বলে ওয়াই ও মাম্মি হ্যাঁ পাপা হ্যাঁ। ওনার কেমন একটা খটকা লাগলো। শুধু খটকা না, উনি দেখলেন ওখানকার পরিবেশটা বেশ ভারী হয়ে গেছে। বাচ্চাটা নেচে নেচে গান গাইছে, আনন্দ করছে, উনি ওনার মতো ওর সঙ্গে শিশু হয়ে গেছেন। এমন সময় ট্রেনের একটা আওয়াজ আসছে, ট্রেন আসছে দূর থেকে। উনি ট্রেনটা কাছাকাছি এসে বাচ্চাটার সঙ্গে কথায় গল্পে এমন মতো ট্রেনটা কখন কাছে এসে গেছে উনি বুঝতে পারেননি। ছড়াম করে ট্রেনটা যখন বেরিয়ে গেল, উনি চিৎকার করে উঠলেন বিটিয়া বলে, যে যা, আমি এত অন্যমনস্ক, আমার বাবা অপদার্থ বলে বোধহয় ঠিক করে, বাচ্চাটা আমার চোখের সামনে। তারপর দেখলেন ট্রেনটা চলে যাবার পর বাচ্চাটি এমনভাবে বেরিয়ে এলো এবং এসে ওনাকে জড়িয়ে ধরলো। ওনার তখন যা বোঝার বোঝা হয়ে গেছে যে পার্থিব পৃথিবীতে ওনার আজ নিজের বলে কেউ নেই। এ অপার্থিব জগতের এই শিশুটি তার মানে শিশুটি বেঁচে নেই। এ মানুষ না, যারা ভিগুদারা বলতো তারা ঠিকই বলতো। এবং ও যে বলছে এই ট্রেনে ওর মা আছে বাবা আছে, তারাও হয়তো আর জীবিত নেই, অশরীরী দেহ নিয়েই তারাও হয়তো এখানে এই সংসার পেতে বসে আছে, এরকম ব্যাপার। উনি বাচ্চাটিকে আর কিছু জিজ্ঞেস করলেন না, প্রচণ্ড কাঁদলেন। খুব খারাপ লাগলো যে সত্যি আমার থেকেও খারাপ অবস্থা, এ তো জীবনে বাঁচতেই পারলো না, জীবনটা জানার আগেই তার শেষ হয়ে গেছে, আজ থেকে এত বছর আগে। খুব খারাপ লাগছিল। বাচ্চাটি যতটুকু বললো বুঝতে পারা গেল যে ওই ট্রেনেতেই আসছিল, দুর্ঘটনায় জীবনটা চলে যায়। তারপর উনি আর কোনো কিছু বাচ্চাটিকে জিজ্ঞেস করতেন না, বলতে তোকে আর এখানে আসতে হবে না, তুই আমার সঙ্গে স্টেশনে থাকবি, সারা রাত থাকবি, ঠিক আছে? এতদিন তো ভাবতাম তোর বাড়ি আছে ঘর আছে, এখন যখন যা বোঝার বুঝে গেছি, তুই আমার সঙ্গে থাকবি। তারপর থেকে ওই শিশুটি প্রতিদিন ওনার সঙ্গে থাকতো, সারা দিন সারা রাত। এবং উনি যখন লাঞ্চে যেতেন ওর সঙ্গে খেতে যেত, ওনার সঙ্গে উনি আবার খাবার দাবার কিনে আনতেন, জল কিনে আনতেন, সারাদিন বাদবাকি সময়টা সেটাই খেত, ওনার সঙ্গে খেত। এবং উনি ওকে ছবি আঁকা শেখাতেন, একটু অত লেখাপড়া শেখাতেন, লেখা শেখাতেন, হিন্দি কথা বলতে বললে হিন্দিতে অ আ ক খ শেখাতেন। ওকে নিয়ে এত সুন্দর সময় কাটছিল এবং ছবিও আঁকছিলেন। ওর ছবিটা উনি তৈরি করছিলেন, সেটা তখনও কমপ্লিট হয়নি। এবার ওনার ভাই শ্রীকুমার বাবু মালয়েশিয়া থেকে ততদিনে ফিরে এসেছেন, 2 মাস কেটে গেছে, বাড়ির ছেলে বাড়িতে নেই। বাড়িতে এসে যখন বাড়ির ওই বৃদ্ধদের কাছ থেকে জানতে পারলেন যে দাদা নেই এবং বাবা আর বৌদির এই অসভ্যতার জন্য তারা বাড়ি থেকে তিনি চলে যেতে বাধ্য হয়েছেন, প্রচণ্ড রাগারাগি করলেন। বাবার সঙ্গে বাবার ছোট ছেলের সাংঘাতিক ঝগড়াঝাটি হলো যে দাদা চলে গেছে, তুমি একটা পরের বাড়ির মেয়ে নতুন এসছে, তার কথায় তুমি দাদাকে তাড়িয়ে দিলে না, ও অপদার্থ, ও যেমনই হোক ও তোমার ছেলে, তার সঙ্গে তোমার মতবিরোধ থাকতে পারে, তবে 2 মাস কেটে গেছে, তুমি একটা খোঁজ খবর নাও নি, একটা চেষ্টা করোনি তাকে খোঁজার। দেবশ্রীর সঙ্গে দেখা হলো, মানে তার বৌদি, দেখলেন সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, না শাঁখা না সিঁদুর, শুধু একটা আধুনিক পোশাক আশাক পরে আছে। বাড়ির নতুন বউ বলে কিছু মনেই হচ্ছে না। বলে তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার স্বামী 2 মাস হলো নিখোঁজ, তুমি চেষ্টা করোনি তাকে খোঁজার? বলে অপদার্থ, কোথাও একটা নিশ্চয়ই ভ্যাবাগান্ডা ঘুরে বেড়াচ্ছে, বাড়ি থেকে নিশ্চয়ই টাকা পয়সা নিয়ে গেছে, চলে যাচ্ছে, টাকা শেষ হবে, পেটে টান পড়বে, ঠিক সুরসুর করে ফিরে আসবে, যাবেটা কোথায়? বৌদির ব্যবহারে বৌদির সঙ্গেও একতরফা ঝগড়া হয়ে গেল এবং বাড়িতে ছোট ছেলের জন্য বাধ্য হয়ে এবার উনি বাধ্য হলেন যে কয়েকজন লোককে পাঠালেন, ছোট ছেলের সঙ্গে বৌদি বাধ্য হলো যেতে। এবং সেই পুরনো 2 চাকর, যাদের বাড়ির বৃদ্ধ, যারা চাকর বলাটা হয়তো বারবার ঠিক হচ্ছে না, তার বাড়ির পরিচারক, তারা দুজনও গেলেন বিভিন্ন জায়গায় খোঁজ খবর। এবং দাদার বন্ধুবান্ধব সার্কেলের টুকটাক চেনা জানা ওনারও ছিল। খোঁজ নিতে নিতে প্রতীকদার নাম্বার পেলেন, ওখানে ফোন করে জানলেন যে দাদা মোবাইলটাও তার কাছে রেখে গেছে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড়, শীতের সোয়েটার টোয়েটার, মানে বাড়িতে ফিরবেন না বলে সেগুলো ওর বাড়িতে রেখে গেছেন। আর যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস না হলে নয়, সেটা নিয়ে উনি ছেড়েছেন এবং অনেক দিন হলো ওনার বাড়িতেও আসেননি। বাড়ি ছাড়ার পর দিন 4-5 ওনার কাছে ছিল। তারপর ওই স্টেশনের ওপর কি থিমে ছবি আঁকছে, তা ওগুলো শেষ না হলে মনে হয় আসবে না। বিভিন্ন ওদিক ওদিক করতে 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 গাইসা স্টেশনে ছবিবাবুর খবর ওনারা পেলেন। সেখানে গিয়ে দাদাকে যখন দেখতে পেলেন নির্জন স্টেশনে, দাদা চুপচাপ একা ছবি আঁকছেন, তখন বিকেল প্রায় 4:30 বাজে। সেখানে বাড়ির ওই বৃদ্ধ পরিচারকটা
ওই দাদাবাবুকে দেখে কেঁদে বুকে জড়িয়ে ধরলেন। তুমি এ কী চেহারা করেছো, এ কি তোমার মুখ চোখ, কঠিন মুখ চোখ। এবং ওনারাও দেখলে ওর মধ্যে কী পরিবর্তন এসছে। সেই শান্তশিষ্ট ঠান্ডা নম্র স্বভাবের ছেলেটা কঠিন চোখে তাকাচ্ছে, মুখ চোখের পরিবর্তন, একটা অদ্ভুত পরিবর্তন। কথা বেশি, তাদেরকে অতদিন বাদে দেখে তার মধ্যে কিন্তু কোনো রকম রিপারকেশন নেই। এসেছো, বসো, কাজ করছি, হয়ে যাক, তারপর যাচ্ছি। পাশে থেকে বিটিয়া বলল, বিটিয়ার নাম ছিল পিঙ্কি। বিটিয়া বলল, পাপা চলো, আমিও তোমার সঙ্গে যাব। বললে, হ্যাঁ তাই তো, তুইও তো আছিস আমার সঙ্গে। তা তারা জানতেও পারলো না তার দাদা একা না, বা তার বাড়ির ছেলে একা না। তার কোলে সে গাড়িতে যে উঠলো সে এক অশরীরী শিশু কন্যা। সবাই মিলে বাড়িতে গিয়ে পৌঁছলো। সেইবার প্রথম অরুণাভবাবু বাড়ি পৌঁছানোর পর বাড়ির পরিবেশ টোটালি চেঞ্জ হয়ে গেল। সারা দিন বাড়ির পরিবেশ থমথমে হয়ে থাকে। চতুর্দিকে এমন এমন কিছু ঘটনা ঘটছে যেটা বিশ্বাসযোগ্য নয়। অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনা ঘটা শুরু হলো। প্রথম ফিল করলেন দেবশ্রী। তার স্বামী আগে যেমন চটচট করে স্বামীকে যা তা কথা বলা যেত, স্বামী প্রতিবাদ করতেন না। এখন দুটো আজে বাজে কথা বললে স্বামী কঠোর চোখে তাকায়, এবং সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। বাবাও দেখলেন ছেলে বেশ কঠিন চোখে তাকাচ্ছে। ছেলে যখন বাবার ঘরে দেখা করতে আসে, বাবা বেশ শরীর খারাপ, অসুস্থ। যেন মনে হয় ছেলে একা না, ঘরে আর একজন এসেছে। চুপচাপ দাঁড়িয়ে আছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু ছেলে যে কারোর সঙ্গে কথা বলছে বা কাউকে দেখছে, কাউকে ইশারা করছে, উনি সেটা বুঝতে পারছেন। এরকম একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলো। বাড়ির লোকেরাও দেখলো খেতে বসে খাবার বেশি খাচ্ছেন। শুধু তাই না, মাছ দিলে মাছটা বেছে বেছে একটা জায়গায় এমনভাবে রাখছেন যেন কোনো বাচ্চা খাবে। একদম নিখুঁতভাবে কাঁটা বাঁধছেন যাতে গলায় কাঁটা না লাগে। সুন্দর করে টিপে টিপে ভাত মাখছেন এবং প্রয়োজনের থেকে বেশি খাচ্ছেন। এগুলো বাড়ির যারা দাদারা ছিলেন, পরিচারক দাদা, তাদেরও চোখে লাগলো যে দাদাবাবু তো এভাবে খেত না। প্রথমত খাওয়া দাওয়া খুবই কম, এভাবে টিপে টিপে ভাত খেতে তো কোনোদিন দেখিনি। মাঝে মাঝে দেখতো যে একা থাকলে বিড়বিড় বিড়বিড় করে কার সঙ্গে বসে, বকবক করে, ছবি আঁকতে আঁকতে হাসে নিজের মতন। এবং তার স্ত্রী যেটা সব থেকে ফেস করা শুরু করলো, তাদের বেডরুমের পরিবেশ খুব ভারী। এবং স্বামীর সঙ্গে একসঙ্গে থাকতেন না। দু একদিন থাকার চেষ্টা করলো, কিন্তু স্বামীর সঙ্গে থাকতে পারলেন না। বলে, তুমি ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে যাও, আমি তোমার সঙ্গে থাকতে পারছি না। উনি নিঃসন্দেহে ঘর ছেড়ে দিলেন। ছবি আঁকা নিয়ে থাকতেন এবং দেখলেন যে প্রতিদিন কিছু না কিছু ক্ষতি হচ্ছে। পেপারস রেখে যাচ্ছেন, কাজ করে পেপারসগুলো কে যেন ছিঁড়ে দিচ্ছে। একদিন দেখলেন তার ল্যাপটপের সমস্ত ডেটাকে ডিলিট করে দিয়েছে, সেগুলো আবার রিকভারও করা যাচ্ছে না। পেন ড্রাইভ নষ্ট করে যাচ্ছে, নানা রকম পেন ড্রাইভ যেখানে অনেক ডেটা ছিল, দেখছেন যে কিচ্ছু নেই, সব কিছু অটোমেটিক ফরম্যাট হয়ে যাচ্ছে। এইসব দেখতে দেখতে একদিন তার স্ত্রী দেখলেন তার দামি দামি মেকআপ, একদম মানে দামি লিপস্টিক ভেঙে কাঁচের মধ্যে লিপস্টিক দিয়ে দাগ, দেয়ালের মধ্যে লিপস্টিক দিয়ে ছবি এঁকেছে, মানে নানা রকম বাচ্চারা ঠিক যেভাবে ছবি টবি আঁকে তেমন। এইসব দেখে উনি প্রচণ্ড রেগে গেলেন। বলছেন, এতদিন অপদার্থ, এবার বোধহয় পাগলামি শুরু করেছো। লিপস্টিক ভেঙে এই বাচ্চাদের মতো সারা দেয়ালে আয়নায়, এই কী অবস্থা! দেখছেন ফাউন্ডেশন, এগুলো চতুর্দিকে ছড়িয়ে, দামি দামি প্রোডাক্ট, তারা অত দামি জিনিসপত্র, ব্যবহারের জিনিস, ভালো ঘড়ি, সব এদিক ওদিক ছড়ানো ছিটানো। তার চিৎকারে, অরুণাভবাবু স্ত্রীর চিৎকারে ঘরে গিয়ে দেখলেন তার ওই ছোট্ট বাচ্চা মেয়েটি পিঙ্কি একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। সারা মুখে লিপস্টিক মেখেছে, হাতে পায়ে মেখেছে, দেয়ালে ওই দাগ করেছে। চোখে ইশারা করলেন, এসব তুমি করেছো? বললো, হ্যাঁ আমি করেছি। বুঝলেন, বাচ্চা মানুষ, এগুলো বাচ্চাদের ধর্ম। স্ত্রীকে তো বলতে পারছেন না যে বাচ্চাদের সামনে এই জিনিসগুলো রাখলে ওরা এরকম করে, সরিয়ে রাখতে হয়। ওকে তো আর কেউ দেখতে পাচ্ছে না। রকম অশান্তির পর উনি আবারও বাধ্য হলেন বাড়ি ছাড়তে। আর থাকা যাচ্ছে না, বাপ পেটিতে আবার পুরনো স্টেশনে ফিরে এলেন। এক সপ্তাহ ওনারা গাইছাল স্টেশন ছেড়েছিলেন। ভৃগুতা তো দেখে আনন্দে আত্মহারা। দাদাবাবু, ছবিবাবু ফিরে এসছে, আবার গল্প হবে, আবার ছবি নিয়ে বিভিন্ন কথা বলবে। মাঝে মাঝে ওখানে বসে ওদেরও ছবি এঁকে দিতেন, পোর্ট্রেট যেগুলোকে আমরা বলি। ওরা বাড়িতে নিয়ে গিয়ে দেখাতো, খুব ওরা আনন্দ পেত। মানে ওনাকে পেয়ে যেন ওরা প্রাণ ফিরে পেল, গল্প গুজব। তবে পিঙ্কির ব্যাপারটি কিন্তু
ছবিবাবু ওদেরকে বলতেন না, তবে ওরা কিছু কিছু জিনিস অদ্ভুত চোখে পড়তো। নানা রকম বাচ্চাদের মতো লজেন্স কিনতেন, বাচ্চাদের ফেরিওয়ালা গেলে বাচ্চাদের ওই ঝুমঝুমিগুলো কিনতেন, এইসবগুলো উনি অনেক কিছু চোখে ওদের পড়েছে, কিন্তু তারা কিছু বলতো না। এমনভাবে কিছুদিন চলার পর তখন দেবশ্রী মানে ওনার স্ত্রী বাড়িতে শ্বশুরমশাই অসুস্থ এবং দেওরও বিভিন্ন এদিক ওদিক যায় বলে পুরো সম্পত্তিটা ততদিনে নিজের নামে প্রায় করে নিয়েছে বললেই চলে। 2টো সইয়ের দরকার ছিল, তার মধ্যে একটা সই তার স্বামী অরুণাবর। সেই সইটা পেলে ব্যাস সম্পত্তি সমস্ত তার নিজের। শ্বশুরমশাইকে বুঝিয়ে বাজিয়ে, শ্বশুরমশাই জানেন আমার বড় ছেলে কোনোদিনই কিছু করবে না, বড় তো অপদার্থ, ছোটোটাও তারই মতন, ও ব্যবসা খুব একটা কিছু উন্নতি করতে পারছেন না। উনি কী করলেন, সমস্ত কিছু পাওয়ার অফ অ্যাটর্নি বৌমাকে দিয়ে দিলেন যে না তুমিই চালাও, আমার 2টো ছেলেই 2টো অপদার্থ। ছোটো ছেলে ব্যবসা দেখতে গিয়েও কিছু করতে পারছে না, ভুলভাল করছে, আর বড়োর কথা তো ছেড়েই দিলাম। কিন্তু কিছু জিনিসে স্বামীর সই চাই, তাহলে ওর রাস্তার পুরো উকিলকে দিয়ে জিজ্ঞেস করে বললো যে সই টই করিয়ে নাও। তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি আসার পর সমস্ত কিছু উনি আস্তে আস্তে নিজের নামে করেও নিয়েছেন। দেওর আর কিছু দাবি করলেও করতে পারবেন না, বলবেন যে শ্বশুরমশাই আমাকে লিখে দিয়েছে, তার সম্পত্তি, কেউ কিছু বলার নেই। শুধু স্বামীর সই হলে কয়েকটা জিনিসে তার একদম রাস্তার কাঁটা চলে যায়। একদিন রাত 11:45 চুপচাপ বসে আছেন। সেদিন সারাদিন দেখছিলেন পিঙ্কি খেলছে না, ছবি আঁকছে না, ওইরকম যে সারাদিন নেচে নেচে ঘুরে বেড়াতো ঘুরছে না, অদ্ভুত চুপচাপ শান্ত হয়ে বসে আছেন। এখানে একটা বলে দিই, উনি সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেতে যেতেন ভৃগুদার দোকানে, আর সেখান থেকে কাপে করে গরম দুধ আনতেন। তারা ভাবতো দাদা বোধহয় নিজে খান, কিন্তু উনি এসে বাচ্চাটিকে দিতেন প্রতিদিন সকালে। অন্যদের দুধ খাওয়ার জন্য বাচ্চাটা ঝামেলা করতো, পালিয়ে যেত, কিন্তু সেদিন দেখলে চুপচাপ বসে দুধ খেয়ে নিল এবং নিজের আঁকা ছবি আর ওই ঝুমঝুমিটা দিয়ে বললো পাপা আপিয়ে রাখলো। বলে কেন না, ইয়াব রাখলো। তারপর আর কিছু বলেনি, উনি ওনার আঁকায় ব্যস্ত। সেদিন রাত 11:45 দেবশ্রী এলেন তার পোষা কিছু গুন্ডাকে নিয়ে। সই করে দাও, এখানে ফিকিরির মতো আছো, রাজপ্রসাদ তোমার কোনো কাজের না। হ্যাঁ, মাঝে মাঝে গেলে 2-1টা কুকুরের মতো ভাত খেতে পাবে, তবে না গেলেই খুশি হব, আর তোমার সঙ্গে আমি থাকতে চাইছি না, তুমি এগুলো লিখে দাও। তোমার বাবা সব আমাকে লিখে দিয়েছে। তো যেগুলো লিখতে এসেছিলেন সেগুলো ওনার মায়ের ভাগের সম্পত্তি, কিছু মায়ের জিনিস। উনি বললেন মায়ের এই জিনিসগুলো আমি তোমাকে লিখে দেবো না, বাবা তো সব তোমায় লিখে দিয়েছে, কিন্তু যে জিনিসটা তুমি লেখাতে চাইছো, উনি পড়ে দেখে এগুলো আমার মায়ের জিনিস, এগুলো আমি কিচ্ছু তোমাকে দেবো না, তুমি যা করার করে নাও। এই যা করার করে নাও বলতে বচসা শুরু হলো। বাচ্চা মেয়েটি পাশ থেকে ফোপাতে শুরু করলো, মেরে পাপা কো ছোড় দো, মেরে পাপা কো ছোড় দো, মেরে পাপা কো কুছ নেই করনা, কুছ মত করনা। তারা তো শুনতে পাচ্ছে না, কিন্তু পিঙ্কি পাশে দাঁড়িয়ে চিৎকার করে ফুঁসছে। এখানে একটা কথা বলে রাখা খুব দরকার, যেদিন উনি দ্বিতীয়বার বাড়ি ছেড়েছিলেন পিঙ্কিকে নিয়ে, তার স্ত্রীর যখন দামি দামি মেকআপ নষ্ট হয়ে গেল, উনি স্বামীকে ধাক্কা মারতে এসেছিলেন। সেই সময় পিঙ্কি ছুটে গিয়ে দেবশ্রীকে ধাক্কা মারে। দেবশ্রী হঠাৎ দেখেন যে স্বামী এত দূরে, ধাক্কাটা কে মারলো আমাকে, পড়ে গিয়ে মাথা ফুলে যায়, হাতটা ছিঁড়ে যায়, এরকম হয়েছিল। তারপর ওনারা চলে আসেন। সে তখনই উনি ফিল করেছিলেন যে আমার স্বামী কোনো একটা অশুভ কিছু ব্যাপার আছে, তবে ওইসবগুলো বিশ্বাস করতো না। তারপর আজকে যখন উনি স্বামীর সঙ্গে বচসা হচ্ছে, গুন্ডারা এবার তার উপর তাকে মারধর করা শুরু করে। ছোট্ট শিশুটি চিৎকার করে গোটা স্টেশনে ঘুরে বেড়াচ্ছে আর চিৎকার করছে পাপাকে ছোড় দো। তারপর ব্রহ্মপুত্র মেল দূরপাল্লার ট্রেন আসছে। এমনই সময় ঝড়ের গতিতে দেবশ্রীকে নিয়ে আছড়ে পিঙ্কি গিয়ে পড়ল স্টেশনের ওপর। সঙ্গে সঙ্গে দেবশ্রীর দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কতক্ষণ এই ঘটনা ঘটেছে, কতক্ষণ এ চলেছে প্রশ্নাতীত। পরের দিন সকালে লোকে লোকারণ্য, পুলিশে ঠিক ঠিক করছে ভিড়। শ্রীকুমার আসেন, আরও লোকজন আসেন, বডি নিয়ে চলে যায়। তারা অরুণাবকে উদ্ধার করে যে ওই অবস্থায় পড়ে আছে, মুখ চোখ ফাটিয়ে দিয়েছে এবং যে যে পেপারসগুলো এনেছিল সেগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু
এত কিছুর মধ্যেও যখন শ্রীকুমারকে বলে, ভাইকে অরুণাভ বলে আমাকে একটু ধরে ধরে নিয়ে যাবি একবার স্টেশনের ওখানে, তখনও ডেড বডিটা ওখানে পড়ে আছে। ভাই ভাবছে হয়তো বৌদির জন্য দাদা এরকম করছে, যতই হোক খারাপ হোক স্ত্রী তো, কিছুদিন তো ঘর করেছে। কিন্তু আসলে তা না। ওইভাবে ঘটনা ঘটার পর তিনি তার মেয়ে পিঙ্কিকে দেখতে পাচ্ছেন না। হাউ তাস করে চতুর্দিকে তাকাচ্ছেন আর বিটিয়া বিটিয়া করছেন মনে মনে, কোথায় মেয়েটা গেল আমার, কোথায় মেয়েটা গেল। শুদ্ধ লাইনের পাশে সবুজ রঙের সেই বালা যেটা ওর মেয়ের হাতে ছিল, রক্তমাখা বালাটা খুঁজে পেলেন। হাউ হাউ করে কাঁদছেন। পুলিশের অফিসারও দেখলেন কান্নাকাটি করছেন। কিন্তু কান্নাকাটি দেখলে হবে না, দেবশ্রী যেহেতু খুব বড় পরিবারের মেয়ে ছিল, ক্ষমতাশালী ছিল, তারা অনেক দিন অবধি অরুণাভবাবুকে হ্যারাস করেছে, তাদেরকে জেলও খাটিয়েছে কিছুদিন, কিন্তু কোনো প্রমাণ ছিল না। অনেক প্রমাণ, তাকে যে মারধর করা হয়েছিল, তিনি স্টেশনে কী করে গিয়ে পড়লেন বা কী করে মারা গেল সেটা একটা রহস্যজনক বিষয়, কিন্তু তিনি স্বামীকে মারধর করতে এসেছিলেন ভাড়াটে গুন্ডা দিয়ে, সেগুলো প্রমাণ হয়ে গেছিল। এবং তিনি যে পেপারসগুলো নিয়ে এসেছিলেন সেগুলো পুলিশের হাতে পড়েছিল। তো কেসটা দাঁড়ায়নি, ওনাকেও জেল হেফাজত থেকে ওনাকেও ছেড়ে দিয়েছিল। কিন্তু তারপর থেকে বর্তমানে উনি বিদেশে থাকেন। কিন্তু যেখানে যে উনি পান, যারা প্ল্যানচেট করে বা বিশেষজ্ঞ, বারবার তাদের কাছে যান তার মেয়ের খবর নিতে, কেন উনি জানতেন ওনার মেয়ে পিঙ্কি অশরীরী, তার তো আর মৃত্যু হতে পারে না। তাহলে এই ঘটনার পর মেয়েটা আমার কোথায় গেল, এই খোঁজের জন্য উনি পাগলের মতো এদিক থেকে ওদিক ঘুরে বেড়ান। আজ উনি সেই তার অশরীরী কন্যা সন্তানের খোঁজ নিয়ে চলেছেন। বন্ধুরা, ঘটনা এখানে শেষ করলাম। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আপনাদের মনে হতে পারে কেমন গল্প, ঘটনা সম্পূর্ণ সত্যি। তিনি খুব নামকরা একজন চিত্রশিল্পী, বর্তমানে বিদেশে থাকেন, আমেরিকায় থাকেন, বিয়ে থা করেননি, এবং যেখানে থাকেন সেখানে বিভিন্ন অরফানেজের সঙ্গে যুক্ত আছেন, সবার মধ্যে উনি ওনার এই অশরীরী কন্যাকে আজও খুঁজে বেড়াচ্ছেন। জিনিয়া দেবীকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। সত্যি কিছু বলার ভাষা নেই। সরাসরি আজকে চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে, দেখে নিই কারা কারা কমেন্ট করেছেন। কমেন্ট করেছেন জবা চক্রবর্তী, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন শক্তি, আরও যারা যারা কমেন্ট করেছেন একটু দেখে নিই। বৈশাখী মল্লিক, কমেন্ট করেছেন দীপা ব্যানার্জি, কমেন্ট করেছেন সানিয়া, এছাড়া কমেন্ট করেছেন সন্দীপ কুমার, মিস্টার সোহম। জয়শ্রী ব্যানার্জি লিখেছেন আমার নামটা নিও দিদি, রোজ শুনি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। গণেশ ভট্ট লিখেছেন আসাম থেকে দেখছি। নবনীতা দাস, দীপ্তি মাইতি, শৈলী মন্ত্রমুগ্ধ হয়ে ঘটনা শুনলাম। ইন্দ্রজিৎ রয় চৌধুরী, সুদেশনা সিংহ রয়, প্রদীপ্ত চট্টোপাধ্যায়, সুচেতা, শিবাশিস সেন, ঝুমু শ্রাবণী, সমর দাস, একে একে, অভিজিৎ রয়, লাবণী পাল, জয়শ্রী সেনগুপ্ত, বাবলি মল্লিক। অনেকে বলছেন ঘটনা বিশ্বাস হচ্ছে না, এগুলো ঢপ, এগুলো অনেকবার আলোচনা হয়েছে। শুধু একটা কথাই বলবো, আমরা কাউকে কোনো ঘটনা বিশ্বাস করতে বাধ্য করছি না, কারণ অলৌকিক বা ভৌতিক যাই বলুন না কেন বা আধ্যাত্মিক ঘটনাগুলোর তো কোনো প্রমাণ দেওয়া সম্ভব না। সুতরাং বিশ্বাস অবিশ্বাস আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। সুতরাং এই নিয়ে কাউকে কোনো শক্ত কমেন্ট করবেন না, যারা ঘটনা পাঠাচ্ছে তারা দুঃখ পাবেন। শাশ্বতী কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, লিখছেন যে বেগুনকোদর নামটাই ভয়ের, একদম তাই। মিঠুন মণ্ডল, জিৎ, বৃষ্টি কুকিং ব্লগস, শুভন সমাদ্দার এবং আরও অনেকে, থ্যাংক ইউ সো মাচ।